সচিবালয়ের সামনে বিশৃঙ্খলাকারী প্রায় ৪০০ আনসার সদস্য কারাগারে। কারো চক্রান্ত বাস্তবায়ন হবে না, হুঁশিয়ারি উপদেষ্টাদের। আনসারদের গোলযোগকে অশনি সংকেত বললেন মির্জা ফখরুল। নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ দাবি। ব্রিটিশ হাইকমিশনারের সাথে বিএনপির বৈঠক। ধীরগতিতে হলেও পানি নামছে বিভিন্ন এলাকায়। অবস্থার অবনতি কোথাও কোথাও। বন্যা দুর্গতদের পাশে সব শ্রেণী পেশার মানুষ। কোনো মন্দির পাহারা দিতে হবে না, এমন দেশ গড়তে চান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ধর্মবর্ণ নির্বিশেষে একসঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আন্দোলনের নামে নাশকতা, রাষ্ট্রীয় কাজে বাধা এবং শিক্ষার্থীদের ওপর হামলা ও ভাঙচুরের অপরাধে প্রায় ৪০০ আনসার সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। ৩ মামলায় পর্যায়ক্রমে আরও অনেকেই কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, আনসারের পোশাক পরে নাশকতায় অংশ নেয় আওয়ামী লীগের দোসররা। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীদের দাবি, আনসারদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা হয়েছে। বিস্তারিত ফরুক বাবুর রিপোর্টে। প্রথমে ৬ মাসের রেস্ট প্রথা বাতিলের দাবি নিয়ে টানা ৩ দিন রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলন করা আনসার সদস্যরা গতকাল রবিবার এক দফা দাবিতে সচিবালয় ঘেরাও করে। ঠিকাদারদের মাধ্যমে নিয়োগ পাওয়া এই আনসার সদস্যদের প্রথম দাবি মানা হলেও তারা জাতীয়করণের দাবিতে আন্দোলন চালিয়ে যায়। এক পর্যায়ে সচিবালয়ের ভেতরে প্রবেশ করে বিক্ষোভ করে। সেই সাথে বাহিনীটির মহাপরিচালক ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবরোধ করে রাখে সচিবালয়ে। সারাদিন নানা নাটকীয়তার পর আনসার সদস্যরা রাত ৮টার পর শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষে আহত হন শতাধিক শিক্ষার্থী। আনসার সদস্যরা সচিবালয় এলাকায় ভাঙচুরও চালায়। এরপর ছাত্র জনতার তোপের মুখে পালিয়ে যান আনসার সদস্যরা। তাদের অনেকেই সচিবালয়ে আটকা পড়েন। ইউনিফর্ম পরে বিক্ষোভের অপরাধে পরে সেনাবাহিনী তাদের হেফাজতে নেয়। বিভিন্ন থানায় সোমবার ৪২৬ আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা হয়। ৩৭৫ জনকে সিএমএম আদালতের গারদখানায় রাখা হয়। তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন না থাকায় এজলাসে হাজির করা হয়নি। এর মধ্যে রয়েছে 2 নারী আনসার সদস্য। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আনসার সদস্যদের আড়ালে নাশকতার ছক এঁকেছিল আওয়ামী লীগ। যে আনসারদের যে একটি দাবি নিয়ে, জাতীয়করণের দাবি নিয়ে যে একটি সমাবেশ হয়েছিল, মূলত সেই সমাবেশ ছিল তারা বলেছিল তারা শান্তিপূর্ণ সমাবেশ করবে। কিন্তু সেই সমাবেশে দেখা গেল শুধু আনসার ছিল না, সেই সমাবেশে স্বৈরাচার সরকারের দোসররা, তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেই আনসারের ড্রেস পরে তারা সেখানে সমবেত হয়। সোমবার সন্ধ্যা পর্যন্ত ৩৭৫ জন আনসার সদস্যকে কারাগারে পাঠানো হয়। এর মধ্যে শাহবাগ থানায় ২০৮ জনের নাম উল্লেখ সহ আসামি করা হয়েছে ২ থেকে ৩,০০০ জনকে। পল্টন থানায় ১১৪ জনের নাম উল্লেখ করে ৩ থেকে ৪,০০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া রমনা থানায় ৯৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২ থেকে ৩,০০০ জনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী ব্যক্তিরা ও পুলিশ। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, সচিবালয়ের সামনে আনসারের ছদ্মাবরণে যারা এসেছিল তাদের মূল উদ্দেশ্য ছিল বিশৃঙ্খলা সৃষ্টি করা। প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সকালে ঢাকা মেডিকেলে আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। অপরদিকে যোগাযোগ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই সরকার দায়িত্ব নিয়েছে, কারো পরিকল্পনা বাস্তবায়িত হবে না। আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। রবিবার দাবি আদায়ে সচিবালয়ে উপদেষ্টাদের অবরুদ্ধ করে রাখে আনসার সদস্যরা। রাত ৯টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে ঘটনাস্থলে যায় শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের ওপর হামলা চালায় আনসার সদস্যরা। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে গেলে পালিয়ে যায় আনসার সদস্যরা। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ আহত অনেককে ভর্তি করা হয় হাসপাতালে। সোমবার সকালে হাসনাত সহ আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা। এ সময় তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজ নেন, কথা বলেন ঢাকা মেডিকেলের চিকিৎসকদের সাথেও।
পরে গণমাধ্যমকে আইন উপদেষ্টা জানান, ছাত্ররা পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে না গেলে সচিবালয়ের অবস্থা আরও ভয়াবহ হতে পারত। তারা এমন একটা অসম্ভব দাবি তুলেছিল, অবাস্তব এবং অসম্ভব দাবি তুলেছিল গণ্ডগোল করার জন্য, এবং আমরা সারা সচিবালয় ঘেরাও করে রেখেছিল। হয়তো আরও অনেকে যোগ দিত, একটা ভয়াবহ পরিস্থিতি হতে পারত। যারা অপশক্তির দোসর আছে, যারা বিভিন্ন ছদ্মাবরণে ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতে চায়, তাদের জন্য একটা বার্তা দিয়েছে যে এই দেশের ছাত্র সমাজ জাগ্রত রয়েছে, কোনো ষড়যন্ত্র সফল হবে না। বিভিন্ন ছদ্মাবরণে যারা এটাকে নস্যাৎ করতে চাবে তাদের বিরুদ্ধে আমরা তো প্রচলিত আইনে ব্যবস্থা নিব, প্রচলিত আইনে। এছাড়া ছাত্র সমাজ যারা আছে তারা জাগ্রত আছে। এই ছাত্র সমাজকে পরাজিত করা এবং তাদেরকে বিভ্রান্ত করা যাবে। যোগাযোগ উপদেষ্টা বলেন, দাবি আদায়ের মৌসুম চলছে দেশে। এখন সবাই দাবি নিয়ে রাস্তায় নেমে পড়েছে। যে নিয়মতান্ত্রিক পন্থায় আসুন, আমরা তো আলাপ করতে রাজি না। আমরা তো এমন তো কোনো সময় হয় নাই যে উপদেষ্টারা কিংবা কেউ কারোর সঙ্গে যোগাযোগ করতে ওনারা ব্যর্থ হয়েছেন, তা তো না। তাদের দাবিগুলো উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন কিংবা আলোচনা করতে ব্যর্থ হয়েছেন, এমন তো কেউ বলতেছে না। তো সুতরাং আমরা এটা শুনতে রাজি আছি। ছাত্র জনতা রাজপথে রক্ত দিয়ে এই সরকারকে আনছে। সুতরাং কেউ যদি মনে করে এটা বানে ভেসে আসা সরকার না, তো সুতরাং এটা আমরা যে কোনো জাতীয় এটা জনপ্রত্যাশার সরকার, এবং আমরা সরকার জনপ্রত্যাশাকে মিট করার জন্য যত কঠোর ব্যবস্থা হোক আমরা নেব। আনসারের ছদ্মবেশে তারা জমায়েত হয়েছিল, দাবি আদায়ের উদ্দেশ্য তাদের ছিল না বলেও মন্তব্য করেন উপদেষ্টারা। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। আনসারের গোলযোগ অশনি সংকেত বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরাজিত শক্তি দেশের বিজয়কে নস্যাৎ করার চক্রান্ত করছে বলে অভিযোগ তার। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা কাটেনি। জাতির উদ্দেশ্যের ভাষণে প্রধান উপদেষ্টা বিষয়টি স্পষ্ট করেননি বলেও মন্তব্য বিএনপি মহাসচিবের। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা হয় জাতীয় প্রেস ক্লাবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে বন্যা হতেই পারে, তবে যেভাবে বন্যার পানি এসেছে এটা ক্রিমিনাল অফেন্স। কোনো ঘোষণা ছাড়া ভারত বাঁধ খুলে দিয়েছে। সচিবালয় ঘেরাও করে কোনো কিছু আদায়ের চেষ্টা না করার আহ্বান জানান তিনি। সচিবালয় ঘেরাও করে আপনার আনসার এবং অন্য সব কিছু লোকজন নাম পোশাকধারী লোক, তারা গোলযোগ সৃষ্টি করে তারা সেখানে একটা সমস্যার সৃষ্টি করতে চেয়েছিল। ছাত্ররা সেটাকে নস্যাৎ করে দিয়েছেন, কিন্তু এটা কিন্তু অশনি সংকেত, এটা ভালো লক্ষণ নয়। অর্থাৎ যারা পরাজিত তারা এখন আবার বিভিন্নভাবে সে চক্রান্ত করছে যে এই বিজয়কে তারা নস্যাৎ করে দেওয়ার জন্য। তাই জনগণের কাছে আহ্বান জানাবো যে আপনারা সবাই সতর্ক থাকবেন, এই বিষয়গুলোকে কখনোই কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারকে মদদ দিয়েছে, হত্যায় সহযোগিতা করেছে এমন অনেকেই এখনো প্রশাসনে রয়েছে। প্রশ্নবিদ্ধ মানুষদের প্রশাসন থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একটা রোড ম্যাপ দিবেন। সেই রোড ম্যাপটা আমরা কিন্তু ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি, এটা আমরা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে পাইনি। রিফর্মসের কথা বলেছেন, সেই রিফর্মসগুলো কোন কোন বিষয়ে কোনটা রিফর্মস, তবে সেগুলো কিছু কিছু তিনি আভাস দিয়েছেন। আমি জানি এত অল্প সময় সবই সম্ভব না, কিন্তু সেগুলো সম্পর্কে একটা ধারণা থাকলে তাহলে আমরা আরও বেশি করে আপনার একটা ধারণা করতে পারতাম। এদিকে বন্যার্তদের সহায়তায় বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএনপি মহাসচিব। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করে তিনি বলেন, দ্রুতই সংকট কাটিয়ে উঠবে বাংলাদেশ। সিকান্দার রহমান, বাংলাভিশন, ঢাকা। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কত দ্রুত রাষ্ট্র ক্ষমতা নির্বাচিত সরকারের কাছে যেতে পারে সে বিষয়ে বিএনপির মতামত জানতে চেয়েছে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এই কথা জানান। বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের আলমগীরের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার। প্রায় 1.25 ঘন্টার বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশের বর্তমান প্রেক্ষাপটে
হবে। নির্বাচন, ব্যবসা বাণিজ্য সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ থেকে যেই টাকা পাচার হয়েছে সেটি ফেরত আনার ব্যাপারেও আলোচনা হয়েছে বলেও জানান আমির খসরু। এ বিষয়ে সহযোগিতার কথা বলেছেন ব্রিটিশ হাই কমিশনার। বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা একটি নির্বাচিত সরকারের কাছে যাওয়া এবং একটা জবাবদিহি সরকার বাংলাদেশে আসার ব্যাপারে তারা জানতে চেয়েছে এটা কত তাড়াতাড়ি করা সম্ভব এ বিষয়ে তারা জানতে চেয়েছিল। বিগত দিনে যে ছাত্র আন্দোলনে হতাহতের যে সংখ্যা এবং তার ব্যাপারে সেটার উপর আলোচনা হয়েছে এবং এগুলোর পরিপ্রেক্ষিতে যে বিচারের বিষয়টা সেটাও আলোচনায় আসছে। যে জাতিসংঘের পক্ষ থেকে যে ডেলিগেশন আসছে এই বিষয়টা কিভাবে আমরা অ্যাড্রেস করছি এবং দেশের মধ্যেও বিচারের বিষয়টা সম্বন্ধে তারা জানতে চেয়েছে। ধীরে ধীরে উন্নতি হচ্ছে বেশিরভাগ এলাকার বন্যা পরিস্থিতির। কয়েক জায়গায় অবনতি হয়েছে। গোমতী নদীর ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে প্লাবিত কুমিল্লার বিস্তীর্ণ এলাকা। নোয়াখালীর কোম্পানিগঞ্জের মাইজদি ও বিভিন্ন উপজেলার বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। সরকারি বেসরকারি পর্যায়ে ত্রাণ, খাবার, পানি, ঔষধ বিতরণ অব্যাহত রয়েছে। তবে প্রত্যন্ত ও দুর্গম এলাকায় ত্রাণ পাচ্ছেন না অনেকেই। চরম দুর্ভোগে বন্যার্তরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুমিল্লায় বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা। গোমতী নদীর ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে বুড়িচং, ব্রাহ্মণপাড়া উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পর্যাপ্ত ত্রাণ সামগ্রী থাকলেও নৌকা ও ট্রলার না থাকায় উপদ্রুত এলাকায় তা পৌঁছানো যাচ্ছে না। লাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম, বড়ুয়া সহ বেশ কটি উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলায় 7.5 লাখ মানুষ এখনো পানিবন্দী। নোয়াখালীতে বন্যার অবনতি হয়েছে। কোম্পানিগঞ্জের মুছাপুর ক্লোজার গেট ভেঙে জেলা শহর মাইজদি সহ বিভিন্ন উপজেলার বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। জেলার 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলা বন্যায় ক্ষতি হয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা চাটখিলের জয়াগ, সাদুরখিল, মেকরারচর, পারকোট, জিরতলি ও মোহাম্মদপুরের। 388 আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে লাখো মানুষ। বন্যার্তদের মাঝে শুকনো খাবার ও পানি বিতরণ করছে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন। বাড়িঘর থেকে পানি না সরায় এখনো আশ্রয় কেন্দ্রে আছেন অনেকে। টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার প্রায় 90% এলাকা প্লাবিত হয়েছে। জেলার প্রায় 8 লাখ মানুষ পানিবন্দী। প্রতিদিন আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষের সংখ্যা বাড়ছে। 185টি আশ্রয় কেন্দ্রে আছে প্রায় 20,000 মানুষ। দুর্গম এলাকায় চলছে ত্রাণের জন্য তীব্র হাহাকার। বৃষ্টির কারণে প্রচুর পরিমাণ পানি বাড়ছে। গত 2-3 দিনে প্রায় 1 ফুট পানি আমাদের এখানে বাড়ছে। আর সাহায্য সহযোগিতা ত্রাণের অবস্থা যেটা বলতেছেন, আমরা এখনো আমাদের গরিব দুঃখী অনেকেই আছে যারা কোনো ত্রাণে পায়নি। মৌলভীবাজারের মনু, ধলাই ও কুশিয়ারার পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। তবে জুড়ি নদীর পানি এখনো বিপদসীমার উপরে। সরকারিভাবে ত্রাণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ চলছে। চলতি মাসে আকস্মিক বন্যার কবলে পড়ে 11 জেলার 73টি উপজেলা। ক্ষতিগ্রস্ত হয় 545টি ইউনিয়ন ও পৌরসভা। বাংলাভিশন নিউজ ডেস্ক। আকস্মিক বন্যায় ঘরবাড়ি, রাস্তাঘাট তলিয়ে বিপাকে দেশের 11 জেলার 44 লাখেরও বেশি মানুষ। 77টি উপজেলায় 584টি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত। এখনো পানিবন্দী 8,87,629টি পরিবার। বিদ্যুৎহীন 11 লাখ গ্রাহক। চরম দুর্ভোগে ফেনীর বানভাসী মানুষ। এনামুল হাবিব রুবেলের ক্যামেরায় ফেনী থেকে আরো জানাচ্ছেন মহিবুল্লাহ মুহিব। ফেনী সদরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বেশিরভাগ স্থানেই পানিতে ডুবে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। ভারত থেকে নেমে আসা ঢল ও টানা বর্ষণের কারণে ফেনী জেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পানিতে ভাসছে জেলা শহরও। স্থানীয় লোকজন বলছে তারা এমন ভয়াবহ বন্যা আগে কখনো দেখেনি। বিশেষ করে ফেনী শহরে পানি ওঠায় রীতিমতো অবাক তারা। আমি আমার লাইফে আর এরকম বন্যা দেখি নাই। আমি 84 বন্যাও দেখছি, কিন্তু এরকম বন্যা আমি আর দেখি নাই। মোমবাতি পাইতেছি না বাজারে যাইয়া, কিচ্ছু নাই। মোমবাতি গেলে 1 প্যাকেটের উপরে মোমবাতি, তাও মারামারি কিলাকিলি লাগে যায়। হাট ছিল, তারপরে কিছু আসবাবপত্র ছিল, এগুলো সব মানে বুঝে গেছে আর কি। এখন যদি ভাগ্যক্রমে যদি ভালো থাকে তো থাকলেও, নাইলে আমার নাই। আবার আমাদের নতুন করে সংগ্রামে যাইতে হইব। স্মরণকালের ভয়াবহ বন্যার কারণে মানবেতর জীবনযাপন করছে
অনেক মানুষ। সুপেয় পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে দুর্গত এলাকায়। সব মিলিয়ে মানবিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। শুকনা খাবার আছে পর্যাপ্ত, কিন্তু খাওয়ার পানি নাই, ব্যবহারের পানি নাই। পানি নিয়ে কষ্টে আছি। মুড়ি চিড়া দি খাইছি। পাতলা পায়খানার অনেকের সমস্যা, চিরা দিলে ভিজায়া খাইতে পারতো। কারণ কবে আসবে তো ঠিক না, এই কারণে ফারিকে কিনে নিয়েছি 300 টাকা দিয়ে। অনেক গ্রামে বাড়িঘর খালি পড়ে আছে। বেশিরভাগ ভবনের নিচতলায় পানি ঢুকেছে, কেউ কেউ দোতলা ও তিনতলায় আশ্রয় নিয়েছে। বিশুদ্ধ পানি ও খাবারের অভাবে অনাহারে দিন কাটছে অনেকের। ত্রাণের অপেক্ষায় দিন কাটছে কারো কারো। ফেনী সদর উপজেলার মাস্টারপাড়া এলাকার উজ্জ্বল কান্তি রক্ষিতের বাসার চিত্র এরকম। এখানে গতকালও পানি ছিল প্রায় গলা সমান। সেই পানিটি আজকে কিছুটা কমলেও সব কিছু কিন্তু শেষ হয়ে গেছে। অর্থাৎ একজন মানুষের জীবনের সাজানো সংসার সব কিছু তছনছ হয়ে গেছে এই স্মরণকালের ভয়াবহ বন্যায়। যত আসবাবপত্র ছিল সব কিছু কিন্তু শেষ। অনেক কিছু ভেসে নিয়ে গেছে, আবার কোনো যা ইলেকট্রনিক মালামাল ছিল সেগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শুধুমাত্র উজ্জ্বল কান্তি রক্ষিতের বাসা নয়, এখানে যত বাসা রয়েছে সবগুলো বাসার নিচতলার অবস্থা একই রকম। এই মানুষগুলো আবার নতুন করে কিভাবে সাজাবেন তাদের সংসার, সেটি এখন বড় প্রশ্ন। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ফেনী। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের নিশ্চয়তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। কুমিল্লার বুড়িচংয়ে বিজিবির উদ্যোগে ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। দেশের বিভিন্ন জায়গায় আজও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কুমিল্লার বুড়িচং সোনার বাংলা কলেজে বিজিবির উদ্যোগে ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি বলেন, বন্যাসহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে বাঙালির সহযোগিতায় ঝাঁপিয়ে পড়েন। ত্রাণের কোনো সমস্যা হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এ সময় তার সাথে ছিলেন। আমরা কিন্তু ব্যবস্থা নিচ্ছিও, নৌবাহিনীর থেকে আনা হয়েছে, নৌবাহিনী কিন্তু ত্রাণ, তারপরে কোস্টগার্ড তারাও কিন্তু কাজ করতেছে। আর এদিকে তো ধরেন যে বিজিবি তারা নিজেরও কিন্তু নৌকা ভাড়া করে কাজ করতেছে। তারপর পুলিশ আপনি করতেছে, আনসার আপনি করতেছে, সেনাবাহিনী এর হলো কেন্দ্রীয় দায়িত্বে আছে, তারাও সব কিছু কোঅর্ডিনেট করে দিচ্ছে। ইভেন বিমান বাহিনী আপনাদেরকে একটার পর একটা কিন্তু হেলিকপ্টার আসতেছে রিলিফে। আমার মনে হয় আল্লাহ দিলে কোনো অসুবিধা হবে না, তবে সাময়িক একটা কষ্ট সবারই হচ্ছে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বুড়িচং, কুমিল্লার সোনার বাংলা কলেজ, ভরসা বহুমুখী উচ্চ বিদ্যালয়, বুড়িচং ও নানুয়া বাজারে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। দলের অন্য নেতারাও এ সময় তার সাথে ছিলেন। খাগড়াছড়িতে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম। হাজিপাড়া, আমতলিপাড়া, বড়পিলাক, হাফছড়ি সহ বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করা হয়। এদিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক। বন্যা দুর্গত হতভাগ্যদের পাশে দাঁড়িয়েছে ঠাকুরগাঁও বিএনপি। জেলা ত্রাণ সংগ্রহ অভিযান চালিয়ে যাচ্ছেন তারা। বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম ও কুমিল্লার বিভিন্ন অঞ্চলে উদ্ধার কাজ ও শুকনো খাবার সহযোগিতা পৌঁছে দিচ্ছেন সংগঠনটির নির্বাহী মহাসচিব মুফতি আব্দুল কাশেম মোহাম্মদ ফজলে হকের নেতৃত্বে কয়েকটি দল পানিবন্দী প্রান্তিক মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রেও ত্রাণ বিতরণ করছেন সংগঠনটি। শর্মিলা কেয়া, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ত্রিপুরা রাজ্যে দুপুরের পর এবার ফারাক্কা বাঁধের 109টি গেট খুলে দিয়েছে ভারত। ফলে আবারও বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ আশপাশের জেলাগুলোতে ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছে। পানি বিশেষজ্ঞরা জানিয়েছে, ফারাক্কা বাঁধ খুলে দেয়ায় একদিনে বাংলাদেশে ঢুকবে 11 লাখ কিউসেক পানি। ভারতের দাবি, বিহার ও ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি হওয়ায় সেই পানির চাপ কমাতে সোমবার ফারাক্কা বাঁধের গেটগুলো খুলে দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, ফারাক্কা বাঁধ প্রকল্পে পানি বিপদসীমা পার করায় পানি ছাড়ার পরিমাণও বেড়েছে। গঙ্গার পানির স্তর বাড়ায় বাঁধটি থেকে 11 লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। ফারাক্কা বাঁধ ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও মালদহ জেলার গঙ্গা নদীর উপর নির্মিত। এই গঙ্গা নদী চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে। ফলে ফারাক্কা বাঁধ খুলে দেয়ায় পদ্মা
হয়ে বাংলাদেশে পানি আসবে এবং তা প্লাবিত করবে পদ্মা তীরবর্তী অঞ্চলগুলোকে। এর আগে ভারতের ডুম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেয়ায় বাংলাদেশের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতি নাজুক হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের মহাবতার শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর মন্দিরে মন্দিরে চলে গীতাযজ্ঞ। দেশ ও জাতির মঙ্গল কামনায় করা হয় প্রার্থনা। হানাহানি, অরাজকতা, প্রাকৃতিক দুর্যোগ সহ সকল সংকট কাটিয়ে জাতি ধর্ম নির্বিশেষে সবাই যেন ভালো থাকেন এমন প্রার্থনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। ঢাকেশ্বরী জাতীয় মন্দির ঘুরে আরো জানাচ্ছেন সৈকত সাদিক। রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সোমবার সকাল থেকে শুরু হয় জন্মাষ্টমীর আয়োজন। বাংলাদেশ সার্বজনীন পূজা কমিটি ও পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এই গীতাযজ্ঞে পরিবার পরিজন নিয়ে যোগ দেন সনাতন ধর্মাবলম্বীরা। সকল শান্তির জন্য এই গীতাযজ্ঞ অনুষ্ঠান করা। সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা করি, সৃষ্টিকর্তা সবার মধ্যে বিবেক, জ্ঞান, মনুষ্যত্ববোধ দান করুন। শান্তির জন্য এখানে উপস্থিত হয়েছেন, সবাই যেন সুন্দরভাবে অনুষ্ঠানটা উদযাপন করে বাসায় যেতে পারে। সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী গীতাযজ্ঞ পরিবেশনের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। অসুর শক্তির বিনাশ হোক, শুভ শক্তির উদয় হোক, সবাই ভালো থাকুক, জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য শান্তিতে বসবাস করতে পারে, এটা হচ্ছে আজকে আমাদের প্রার্থনা। আমরা যেন বেঁচে থাকি, আমাদের ধর্মীয় অধর্মীয় যারা সবাই যারা আছে তারা যেন ভালো থাকে। এই দেশে সবাই আমরা আর যারা আছেন সবাই একসঙ্গে বসবাস করতে পারি, এই কামনাই করি। বাংলাদেশ যেন আমরা সবাই যেন উভয় সংকট কাটিয়ে উঠতে পারি। এই সময় ধর্মীয় গুরুরা শ্রীকৃষ্ণের আবির্ভাবের গুরুত্ব তুলে ধরেন। গেল 2 মাসে দেশের অস্থিতিশীল পরিস্থিতি, ক্ষমতার পালাবদল, চলমান বন্যা সহ সকল সংকট নিরসনের জন্য প্রার্থনা করা হয় জন্মাষ্টমীর এই আয়োজনে। এক সরকারের পট পরিবর্তন হয়েছে, একটা অন্তর্বর্তী সরকার এখন আমাদের মধ্যে আসছে। বিভিন্ন দুর্যোগ আমাদের উপর দিয়ে গেছে। শুভ শক্তির মানুষগুলিকে ঐক্যবদ্ধ হতে হবে, হিন্দু মুসলমান সবাই মিলে আমরা যেন এই বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করি। মন্দির প্রাঙ্গণে বানভাসী বন্যার্তদের সহায়তায় ত্রাণ সামগ্রী উঠানোর কার্যক্রম চলে জন্মাষ্টমীতে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশের প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। সবাই সমান নাগরিক, তাই দেশের মানুষের মধ্যে কোনো বিভাজন থাকতে পারে না। জন্মাষ্টমী উপলক্ষে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হিন্দু ধর্মীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন। তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়তে চান যেখানে প্রত্যেকে নির্ভয়ে তাদের ধর্ম পালন করতে পারবে এবং যেখানে কোনো মন্দির পাহারা দিতে হবে না। সরকারের দায়িত্ব প্রতিটি নাগরিকের অধিকারের পাশাপাশি ন্যায় বিচার নিশ্চিত করা। এ সময় হিন্দু নেতারা প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান। তারা বলেন, তারা দেশের বন্যা কবলিত অঞ্চলে জন্মাষ্টমী উদযাপন স্থগিত করার পাশাপাশি দুর্গত এলাকায় খাদ্য ও ত্রাণ পাঠিয়েছেন। ঢাকেশ্বরী মন্দিরের প্রধান উপদেষ্টা সাম্প্রতিক মন্তব্যের প্রশংসা করে বলেন, একটি দেশ একটি অসাম্প্রদায়িক সমাজ গড়ে তুলতে এবং সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে সহায়তা করবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, দেশকে এগিয়ে নিতে ধর্ম বর্ণ নির্বিশেষে একযোগে কাজ করতে হবে। বন্যার্তদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান তিনি। জন্মাষ্টমী উপলক্ষে সকালে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি দেশের হিন্দু ধর্মাবলম্বীদেরও শুভেচ্ছা জানান। রাষ্ট্রপ্রধান বলেন, এবছর জন্মাষ্টমী উৎসব এমন সময় উদযাপন হচ্ছে যখন ভয়াবহ বন্যায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 11টি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি লোকজন মানবেতর জীবনযাপন করছে। তাই দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, সংবিধান সকল নাগরিকের জন্য সমান অধিকারের নিশ্চয়তা দিয়েছে। দেশকে এগিয়ে নিতে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করতে পারে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সহনশীল আচরণ করতে সকলের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, কিছু ব্যবসায়ী ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভেদ সৃষ্টি করে। এসবের বিরুদ্ধে দেশের স্বার্থে সবাইকে এক হতে হবে।
রাজধানীর পলাশীতে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর আসিফ নজরুল এসব কথা বলেন। সংখ্যালঘুদের নিরাপত্তাকে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি অভিযোগ করেন, গত 15 বছর যাবৎ মন্দিরে হামলা হয়েছে, কখনো সেসবের বিচার হয়নি। তবে অন্তর্বর্তী সরকার এমন ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিচ্ছে। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সংখ্যালঘুদের রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করা হয়। এই জনগোষ্ঠী অনিরাপদ থাকলে পুরো বাংলাদেশ অনিরাপদ থাকবে। তাই নতুন বাংলাদেশ গড়তে সব জনগোষ্ঠীর সমান মর্যাদা নিশ্চিত করতে হবে। দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য সবাইকে এক করার আহ্বান জানান নাহিদ ইসলাম। আমার কাছে খুব ভালো লাগে যে আপনারা এই জাতীয় সচেতন হচ্ছেন। যারা আপনাদেরকে একটা ভোট ব্যাংক হিসাবে ভাবে, তাদের 15 বছরের আমলে আপনারা কি নিরাপদে ছিলেন? আপনাদের কতগুলো মন্দিরে আক্রমণ হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, একটা ঘটনার কি বিচার পেয়েছেন? 15 বছর কি বিচারের জন্য যথেষ্ট সময় ছিল না? আপনাদের কাছে আমার কয়েকটা অনুরোধ জাস্ট। একটা হচ্ছে, আপনারা কারো রাজনৈতিক খুঁটি হিসাবে ব্যবহৃত হবেন না। আপনারা স্বাধীন মানুষ, স্বাধীন জনগোষ্ঠী, সবার সাথে আপনাদের সমান অধিকার আছে। আপনারা বরং রাজনীতিবিদদেরকে খুঁটি হিসেবে ব্যবহার করবেন। যে বাংলাদেশে সকল জনগোষ্ঠীর ধর্মীয় সংখ্যালঘু তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলাদেশের সরকার, রাষ্ট্রের এবং সকল জনগণের এটি একটি দায়িত্ব। বাংলাদেশকে এক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে বাইরের কেউ কোনো ধরনের ষড়যন্ত্র করতে পারবে না। ব্যাংকিং খাতের সবচেয়ে বড় লুটেরা এস আলম গ্রুপ। প্রতিষ্ঠানটির কর্ণধার সাইফুল আলম শেয়ার কেনার নামে পুতুল পরিচালনা পর্ষদ বসিয়ে 6টি ব্যাংক থেকে কৌশলে সরিয়ে নিয়েছেন প্রায় 1 লাখ কোটি টাকা। সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে যাওয়ার বিতর্কিত এই শিল্পগোষ্ঠীর নামে বেনামে ঋণ ও লোপাটের পরিমাণ আরও বেশি, যার বড় অংশই পাচার হয়ে গেছে বিভিন্ন দেশে। এসব অর্থ ফেরত আনতে এখনই পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। রিপোর্ট জিয়াউল হক সবুজের। ব্যাংক কেলেঙ্কারির সবচেয়ে বড় মাফিয়া এস আলম। তার নিয়ন্ত্রণ থেকে 6টি ব্যাংককে মুক্ত করতে এখন একের পর এক পর্ষদ ভেঙে দেওয়া হলেও একসময় তার ইশারাতেই চলত ব্যাংকের আইন কানুন। ঢাকা চট্টগ্রাম রুটে চলা নন এসি বাসের মালিক সাইফুল আলম কয়েক বছরে পেয়ে যান আলাদ্দিনের চেরাগ। প্রথমে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এবং পরে একে একে ইসলামী ব্যাংকও গ্রাস করেন তিনি। যেই উপায়ে তারা টাকাগুলো বের করে নিয়েছে, এই উপায়ে টাকা বের করা সহজ। তার মানে আইনের যে এটাকে বাঁকা করা এবং যে বাংলাদেশ ব্যাংকের বা রেগুলেটরদের যে নিয়ম নীতি, সার্কুলার রেগুলেশন, এগুলোকে তারা যে অ্যাবিউজ করা, এই সুযোগগুলোর জন্য তাদের কোনো জবাবদিহিতা ছিল না। ঋণের নামে ইসলামী ব্যাংক থেকে ৭৫,০০০ কোটি টাকা, জনতার ১৪,০০০ কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে ৪,০০০ কোটি টাকা সহ 6টি ব্যাংক থেকে হাতিয়ে নেন ৯৫,০০০ কোটি টাকা। যে কাজে আলাদিনের দৈত্যের মতো যা হুকুম জাহাপনার ভূমিকা পালন করে তারই বসানো ভাই বোন বা ছেলের সমন্বয়ে গড়ে তোলা পুতুল পরিচালনা পর্ষদ। ক্রোনি ক্যাপিটালিজম যেটাকে বলা হয়, যে আমি যদি শাসক দলের নিকট হই তাহলে আইন ভঙ্গ করলেও, শোধ না করলেও আমার কোনো অসুবিধা নেই। এটাই ছিল গত 15 বছরের পুঞ্জীভূত ঋণ কেলেঙ্কারি সৃষ্টির মূল মেকানিজম। যে অর্থনীতিটাকে এত রাজনীতি করা হচ্ছে এবং একটা গ্রুপকে এত ফেভার করা হচ্ছিল, যে এই কারণে ওরা বেপরোয়া এবং তারা এই সুযোগগুলো নিছে। ব্যাংক লোনের ক্ষেত্রে, সুযোগ সুবিধার ক্ষেত্রে, কন্ট্রাক্টারি বলেন বা যে কোনো, যে একই গ্রুপ রেডিও টিভি পেয়েছে, একই গ্রুপ বিশ্ববিদ্যালয় পেয়েছে, একই গ্রুপ ট্রলার পেয়েছে, একই গ্রুপ বিদ্যুৎ কেন্দ্র পেয়েছে। অর্থ লোপাটে ব্যাংক ও শেয়ার কেলেঙ্কারির দরবেশকেও ছাড়িয়ে যান এস আলম। শুধু দেশে নয়, অনুমতি ছাড়া সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে গড়ে তোলেন গাড়ি বাড়ি ও হোটেল সহ ব্যবসায়িক সাম্রাজ্য। আর সব অনৈতিক কাজের নীরব সহযাত্রী ছিল কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়ের পদধারীরা। ব্যাংকের আমানত বলি বা ব্যাংকের সম্পদ বলি তাদের নিজস্ব মালিকানা মনে করেছে, সেভাবে খরচ করার চেষ্টা করেছে, নেওয়ার চেষ্টা করেছে। এগুলো একটা দিক। দ্বিতীয় হলো এগুলো ফেরত দেওয়ার কোনো প্রসঙ্গ আসে নাই। প্রয়োজনের সময় রিনিউয়াল বা রিশিডিউলের আইন বদল করে সেটাকে করা হয়েছে। এখন যে অবস্থাটা দাঁড়াচ্ছে, তারা অ্যাবসেন্ট, কিন্তু তাদের নিয়োজিত লোকজন ম্যানেজমেন্টে অথবা তাদের আশপাশে যারা ছিলেন তারা তো এখনও বিদ্যমান আছেন। আমাদের এলিটরা হলো এরকম ঋণ খেলাপিতে অভ্যস্ত এবং অন্যায় করতে যাদের কোনো দ্বিধা নেই। সৎ ব্যবসায়ী আছে, কিন্তু এরা তো আর সৎ ব্যবসায়ী ছিল না। সুতরাং অসৎ ব্যবসায়ীরা
প্রশাসন এবং নীতি নির্ধারকদেরকে কবজা করে ফেলায় তাদের পক্ষে অসততা অব্যাহত রাখা সম্ভব হয়েছে। নিজের নাম বা অঙ্গ প্রতিষ্ঠান শুধু নয়, অর্থ সরাতে তাদের সহযোগী প্রতিষ্ঠান নাবিল গ্রুপ, দেশবন্ধু গ্রুপ, ইউনিটেক্স বা অ্যারনটেক্স গ্রুপ সহ 29টি প্রতিষ্ঠানকে কাজে লাগিয়েছে এস আলম গ্রুপ। কৌশলে সরিয়ে নেওয়া এত বিপুল অর্থ আদৌ কি কোনোদিন দেশে ফিরবে? বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যাবে সাইফুল আলমকে? জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। জন্মাষ্টমী উপলক্ষে বাসাবো কালী মন্দিরে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। আফরোজা আব্বাস বলেন, নতুন বাংলাদেশ সবার, সব ধর্মের, সেখানে সবাই এক পরিবারের মতো, তাই সব ধর্মের মানুষের নিরাপত্তা যেন নিশ্চিত হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। গত 15 বছরে বিএনপি ওর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা মামলার কথা স্মরণ করিয়ে দেন তিনি। বলেন, যারা শক্তি দেখিয়েছে তারাই আজ দেশ ছেড়ে পালিয়েছে, বিএনপিকে পালাতে হয়নি। বলেন, বিএনপির শক্তি, সাহস ও অনুপ্রেরণা ধানের শীষ। বন্যার এই দুঃসময়ে বানভাসীদের পাশে থাকার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের দুঃশাসনের কথা স্মরণ করিয়ে দিয়ে আর যেন লুটেরা সরকার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সতর্ক থাকারও আহ্বান জানান আফরোজা আব্বাস। আমাদের অস্ত্র আছে, সে অস্ত্র কি? ধানের শীষ। যে ধানের শীষে আমাদের অনুপ্রেরণা, আমাদের সহযোগিতা, আমাদের সাহস, আমাদের অনুপ্রেরণা, এই ধানের শীষ নিয়ে আমরা লড়াই করি। কারণ আমরা ধানের শীষ নিয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছি। জয় হয়েছে কাদের? আপনাদের, আমাদের সকলের। অত্যাচারী যারা, নির্যাতিত যারা, তারা কিন্তু পালিয়ে গেছে। তো সুতরাং এই দেশে অত্যাচারী, নির্যাতনের কোনো জায়গা নাই। সেজন্য আমাদের সকলকেই সম্মিলিতভাবে মাঠে থাকতে হবে। আমাদের এই যে ছাত্র সমাজ, যাদের জন্য আমরা এই বিজয় অর্জন করলাম, এই স্বাধীনতা পেলাম, আপনাদের আমাদের সকলের সম্পৃক্ততা ছিল। এই স্বাধীনতা, এই লক্ষ্য, আমাদের যে হাজার হাজার ভাই রক্তের বিনিময়ে আমরা যে পেয়েছি, এই স্বাধীনতা যেন আপনারা আমরা সকলে মিলে ধরে রাখতে পারি, সেটাই হবে আমাদের আজকের দিনের অঙ্গীকার। আন্দোলনের বিজয় নস্যাৎ করতে দেশ ও বিদেশে ষড়যন্ত্র করছে রাষ্ট্রযন্ত্রের ভেতরে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী লীগ প্রেতাত্মারা, এমন মন্তব্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্সের। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সাকুয়াই বাজারে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ছাত্র জনতাকে সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, সাম্প্রতিক ছাত্র বিপ্লব সহ বিগত 15 বছরের শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রশাসনকে দ্রুত নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থায় সংস্কারের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের উদ্যোগ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এই লক্ষ্যে জাতির সামনে রোডম্যাপ ঘোষণা করারও আহ্বান জানান বিএনপির এই নেতা। আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদানের চেক জমা দিয়েছে এশিয়াটিক 360 ও তার কর্মীরা। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, এই মানবিক উদ্যোগের মাধ্যমে এশিয়াটিক 360 অন্যদেরকেও অনুপ্রাণিত করতে চায়, যাতে সবাই একত্রিত হয়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে পারে। বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি ফাউন্ডেশন ডক্টর মোস্তফা হাজেরা ফাউন্ডেশন। MH গ্লোবাল গ্রুপের সহযোগিতায় ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন গোলাম কিবরিয়ার নির্দেশনায় ফেনী, নোয়াখালী এবং কুমিল্লা জেলার 10,000 মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এদিকে বন্যার্তদের জন্য MH গ্লোবাল গ্রুপের সহযোগিতা প্রতিষ্ঠান MI প্যাথোজের কর্মকর্তা কর্মচারীরা তাদের একদিনের বেতন দান করেছেন। ব্যাংক খাত সংস্থার বিষয়ে করণীয় শীর্ষক সেমিনার করেছে সচেতন ব্যাংকার সমাজ। জাতীয় প্রেস ক্লাবে এ সেমিনারের প্রধান অতিথি ছিলেন অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবু আহমেদ। উপস্থিত ছিলেন রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ আব্দুল মজিদ, অর্থনীতিবিদ ও কলামিস্ট প্রফেসর ডক্টর মিজানুর রহমান, সাবেক সিনিয়র সচিব ইউনুসুর রহমান সহ আরও অনেকে। সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ 4 জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। বিকালে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিহত সোহানুরের বাড়িতে এই 4 পরিবারের কাছে এই অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। সচিবালয়ের সামনে বিশৃঙ্খলাকারী প্রায় 400 আনসার সদস্য কারাগারে, কারো চক্রান্ত বাস্তবায়ন হবে না, হুঁশিয়ারি উপদেষ্টাদের।
আনসারদের গোলযোগকে অশনি সংকেত বললেন মির্জা ফখরুল। নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ দাবি। ব্রিটিশ হাই কমিশনারের সাথে বিএনপির বৈঠক। ধীর গতিতে হলেও পানি নামছে বিভিন্ন এলাকায়। অবস্থার অবনতি কোথাও কোথাও। বন্যা দুর্গতদের পাশে সব শ্রেণী পেশার মানুষ। কোনো মন্দির পাহারা দিতে হবে না, এমন দেশ গড়তে চান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshi-news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi-news। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।